নমস্কার। আজকের প্রশ্নোত্তর পর্বে পৃথিমিতা দাস ফেসবুকের মেসেঞ্জারে একটি প্রশ্ন রেখেছেন। এটা অনেকের মানসিকতাকে রিপ্রেজেন্ট করে। তিনি প্রশ্নটি একটু বেশ কিছু লাইনের, একটু আমরা পড়ে নিই, তারপর এটাকে শর্ট করে আমরা উত্তরের দিকে যাব। মহারাজ, আমার প্রশ্নটা সার্বিক। আমি আমার মতো মানুষের কথা বলছি, যারা শিক্ষিত এবং ডক্টরেট ডিগ্রিও নেই, যাদের আর্থিক সমস্যা আছে বলে অতিরিক্ত ধর্মকর্মে মন দিতে পারছে না এবং আজকালকার মতো কাউকে ঠকাতেও পারছে না, এবং জীবনে বিভিন্ন প্রেশার থাকার কারণে নতুন কিছু শিখতেও পারছে না, কারণ যে কাজটুকু করছে সেটা চলে গেলে বিভিন্নভাবে সমস্যায় পড়বে। মানে এটা একটা রিস্ক নিতে পারছে না, বর্তমান যেটা আছে সেটা নিয়ে, সেটা যদি চলে যায় আরও সমস্যা। দোটানার মধ্যে কিছুটা মানুষ তিনি আছেন। তারা জীবনটাকে কিভাবে সাজাবে? আমাদের মতো মানুষগুলি সম্পূর্ণভাবে কোনো দিকে যেতে পারে না। তারা জীবনটা কিভাবে সাজাবে যাতে তারা সর্বদিক সামলাতে পারে? ধর্মের দিকেও যেতে পারে, আর্থিকভাবে উন্নত জীবনযাপন করে সৎভাবে জীবনযাপন করতে পারে। আমি চাইব আপনি বা আপনারা আমাদের পথপ্রদর্শন করুন, যাতে আমরা এই পরিস্থিতিতেও সুষম জীবনযাপন করতে পারি। ধন্যবাদ পৃথিমিতা দাসকে। প্র্যাকটিক্যাল একটা কোশ্চেন করেছেন। বেদান্তের একটা আছে প্র্যাকটিক্যাল বেদান্তের একটা সাইট প্র্যাকটিক্যাল বেদান্ত শুধুমাত্র মানে স্পিরিচুয়াল বললে আমরা একটু ভুল বলছি। স্পিরিচুয়ালটা আমরা একটা সাইড করে নিই। স্পিরিচুয়াল যদিও সার্বিক ব্যাপার, তো প্র্যাকটিক্যালটা আমরা এই শব্দটা বেশি ব্যবহার করছি এই জন্য যে আমরা আধ্যাত্মিকতা মানেই আমাদের সাধন জগতের ব্যাপারটাকে ভাবি, কিন্তু আধ্যাত্মিকতাও কিন্তু বাস্তব জগৎকে ছেড়ে নয়, ভীষণভাবে বাস্তব জগৎকে সাথে কানেক্টেড। বাস্তব জগৎকে কখনোই ডিনাই করো না, আরও কীভাবে বাস্তব জগৎকে ডিল করতে পারবো সেটাকে আরও শেখায়। তো ওনার প্রশ্নটাকে আমরা ছোট করছি, একটু ছোট করে দেখি কি হয়। আমাদের মতন সাধারণ মানুষ যাদের উচ্চ ডিগ্রি নেই, আর্থিক সমস্যা আছে, নতুন কিছু শেখার সুযোগ কম, তারা কিভাবে সৎভাবে আর্থিক উন্নতি করে ধর্মচর্চা ও জীবনের সব দিক সামলে সুষম জীবনযাপন করতে পারে? এটা লাইনটা মোটামুটি ওনার লাইনের সাথে একদম ছোট আকারে মিলে যাচ্ছে, যা উনি বলতে চাইছেন এই লাইনে পাই। তবে ক্যাপশন হিসাবে যদি আমি ফেসবুকে রাখতে চাই তাহলে আমাকে আরেকটু ছোটো করতে হবে। ওটাও দেখি কীভাবে আমরা দেখে নিই, ওটাও কেমন করে হয়। একটা লাইন পাচ্ছি আমরা, এই লাইনটা বর্তমান ডিসকাশনে রাখবো। কিভাবে সৎভাবে ধর্ম ও অর্থ দুই দিক সামলে ভালো জীবন যাপন করা যায় বা সুষম জীবনযাপন, এটা মোটামুটি পারফেক্ট। কিভাবে, লাইনটা আবার বলছি, কিভাবে সৎভাবে ধর্ম অর্থ দুই দিক সামলে কিভাবে ভালো জীবনযাপন বা সুষম জীবনযাপন করা যায়, ওনার কথার সাথে একদম মোটামুটি ছোট আকারে বোঝা যাচ্ছে উনি কী বলতে চেয়েছেন। এবার বলছি, আপনার প্রশ্নের দিকে আসি। প্রশ্নটা খুবই বাস্তবিক, এমন এটা একটা সমস্যা। এই সমস্যা আমরা প্রত্যেকেই করি, কিন্তু এই সমস্যাটা আমরা ভাবি সমস্যা পরিবর্তন হলে আমি স্পিরিচুয়াল পথে আসব বা আধ্যাত্মিক চিন্তা করব, ধর্মচিন্তা করব। ওর সমস্যাটা কি? ওর তো সমস্যা নেই, ও দিব্যি আছে। আমরা সঙ্গে সঙ্গে আরেকজনকে দেখি, ও তো ঠিকই আছে, ভালো, তোর তো সময় আছে, ওর ছেলে মেয়েকে বড় করে দিয়েছে, ওর স্বামী অফিস করে, ওনার তো কোনো নেই, আমার তো অনেক সমস্যা আছে, আমি পারবো না। এগুলো তো আমাদের জটিলতা তৈরি হয়। এটা তো আমাদের সমস্যা। তার সমাধান কি? সমাধান কি নেই? সমাধান আছে। আমরা ভাবি কি সব কিছু সেটেল করে আমি এই পথে আসব, সব কিছু ব্যবস্থা করে আসব। সব কিছু ব্যবস্থা করে আসা যায় না।
একটা দৃষ্টান্ত অ্যাপ্লাই করছি, দৃষ্টান্তের কথা বলছি। একটি লোক সমুদ্রে স্নান করতে গেছে, মানে দু তিনটা মাঝি অনেক পরে দেখেছে যে লোকটি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। ওরা জানে না যে কী ব্যাপারে আসছে, কিন্তু দেখে যা মনে হচ্ছে স্নান করতেই তো আসছে। একটা গামছা, ঘাড়ের মধ্যে একটা গামছা, 2 ঘন্টা হয়ে গেছে সে সমুদ্রের জলের নিচে দাঁড়িয়ে, মানে কোমর জল অবধি বা হাঁটু জল অবধি দাঁড়িয়ে আছে। তো স্বাভাবিকভাবে মাল্লাদের কোশ্চেন আসছে, এরা কি, তো দেখে তো মনে হচ্ছে স্নান করতে আসছে, স্নান করতে তো একবার ডুবকি মারতে দেখিনি, দাঁড়িয়ে আছে, চলো জিজ্ঞেস করে নি। ও ভাইয়া আপ নহানে কে লিয়ে আয়া क्या? আপনি কি স্নান করতে আসছেন? হ্যাঁ নহানে কে লিয়ে আয়া, আমি স্নান করার জন্যই আসছি। তো নহা লিজিয়ে না, স্নান করে নিন না, মাল্লা বলছে। তখন ও বলছে না না, ওই লেহারটা জানে কা বাদ নহায়েঙ্গে, তরঙ্গটা চলে যাওয়ার পর না সে স্নান করবে। তরঙ্গ কি যাবে? যাবে না। মাল্লা বলছে अगर नहाना तो है इस बीच नहा लो, लहर समुद्र में लहर ख़त्म हो जाएगा। সংসারে সমস্যা, আপনি কি ভাবছেন যে সমস্যাটা শুধু আপনার? যেটা আপনি ভাবছেন, যাদের পয়সা আছে, যাদের বুদ্ধিবিদ্যা, তাদের কি সমস্যা নেই? তাদের অন্য প্রকার সমস্যা হয়। আপনি ভাবছেন আপনার এই অবস্থাতে এই লোকেরা দিব্যি ভালো আছে, ওদের অর্থ ঠিক আছে, স্ট্যাটাস ভালো, পড়াশোনা আছে, গাড়ি ঘোড়া নিয়ে ঘুরছে। অন্য সমস্যা আছে। কেউ সমস্যা প্রকাশে আসে, কেউ কোনো সমস্যা প্রকাশে আসে না। মানুষের সমস্যা, তার স্ত্রীর সাথে বনিবনা নেই, আর স্বামীর সাথে বনিবনা নেই, ছেলে হয়ে গেছে নেগেটিভ, মানে ছেলে একটা অন্য রাস্তায় চলতে শুরু করেছে। কত ধরনের সমস্যা। সংসারে যখন আছেন ঢেউ আসবেই, সেটা কথা ফার্স্ট, এটা আপনাকে মানতে হবে। ঢেউ আসবে, এমন ঢেউ আসবে নানান প্রকারের। আপনার একটা ধরনের, অনেকে আবার অন্য ধরনের। কেন বলছি এটা কিন্তু সত্য। আমাদের জীবনটা মাধ্যম দিয়ে অনেক লোকের সাথে আমাদের পরিচয়, একদম 0 লেভেল থেকে টপ লেভেল, না খাওয়া, না মানে এরকম 1-2 দিন খাওয়া দাওয়া বাদ পড়ে গেছে, এই ধরনের লোকের সাথেও আমাদের পরিচয় আছে। এবং যাদের টাকা রাখার জায়গা নেই, 800-900 গাড়ি পার্সোনাল, মানে ট্রাক আছে, বাস আছে, তারপরে রোলিং মিল আছে, তারপরে রডের মিল আছে, একই এরকম আছে, অ্যাপার্টমেন্টে ভর্তি। এরকম লোকও আমি পেয়েছি। ও বলছে हमको রাত को 1:30 बजे नींद खुल जाता है, इतना বিজনেস বাড়ালি, মানে এত বিজনেসটা বাড়িয়ে দিয়েছি সামলাতে পারছি না। এটা একটা সমস্যা। সমস্যা কিন্তু সবার, মানে সমস্যা মানে সমুদ্র যখন নামছেন তরঙ্গ থাকবে। আপনি আপনার সমস্যাটাকে বড় করে দেখছেন, স্বাভাবিক। এই বলে অন্য সমস্যা যে নেই এটা আপনি বলতে পারেন। এখন আপনি যদি আপনার কথা হচ্ছে আমার কি ইচ্ছা, আমি কি চলতে চাই, নিজেকে প্রশ্ন করতে হবে। আমি কি স্পিরিচুয়াল লাইনে চলতে চাই, ধর্মচর্চা চলতে চাই? এই প্রশ্নটা যখন আপনি করবেন, নিজেকে দেখবেন, যদি নাম চলতে চাই, যদি নড়বড়ে থাকে না, এইভাবে কি চলা যায়, মানে আপনি সিচুয়েশনটাকে দায়ী করছেন, আশেপাশে সিচুয়েশনকে দায়ী করছেন। অনেক সময় দেখবেন যদি আমাদের শহরে যদি কোনো সেলিব্রিটি আসে, বা অন্য ধরনের প্লেয়ার আসলো, প্লেয়ারের সেলিব্রিটি, আগের দিনে আমরা দেখতাম 5 দিন টেস্ট ম্যাচ হতো, বাড়িতে অবস্থা খারাপ, টেস্ট ম্যাচ সে দেখতেই যাবে, 5টা দিন তো মিস করবে না, 5টা দিন কম না। কেন সে টেস্ট ম্যাচটাকে করলো, 5টা দিন দেখবো কেন? প্রেফারেন্স, তার কাছে অগ্রাধিকার। অন্য যত সিচুয়েশন তার থেকে এটা বেশি, কারণ 5 দিন পরে তো আর থাকবে না, কিন্তু 5 দিন তার দেখে নেই। কিন্তু ওই জায়গায় যদি অন্য কিছু আসতো সে কিন্তু দেখতো না, সে কিন্তু যেত না। হ্যাঁ আমার দোকান নেই ভাই, আমার অনেক সমস্যা আছে। তো আমি নিজেকে জিজ্ঞেস করি আমি কি চাই। একটা এখানে প্রসঙ্গ উল্লেখ করছি। প্রসঙ্গ হচ্ছে আমার গুরু মহারাজ ভগবানজিকে, তার গুরু যিনি স্বামী পবিত্রানন্দ মহারাজ, স্বামী পবিত্রানন্দ মহারাজের গুরু হচ্ছে স্বামী কৃষ্ণানন্দ মহারাজ, কৃষ্ণানন্দের গুরু হচ্ছে মা শারদা। এটা আমাদের স্পিরিচুয়াল ট্রেডিশন। কিন্তু আমরা সেপারেট সংগঠন, কোনো কারোর সাথে আমাদের মানে নয়, অ্যাসোসিয়েট না, একদম নিজের থেকে গড়ে উঠেছে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি, এটা
গুয়াহাটি থেকে শুরু হয়েছে, কিন্তু পরম্পরাগত ঠাকুর মা আছেন। কেন পবিত্রানন্দ মহারাজের গুরু হচ্ছে, পবিত্রানন্দ মহারাজ জনাইতে আশ্রম ছিল, ছোট একটা কুঠিয়াতে থাকতেন। কৃষ্ণানন্দ মহারাজ মায়ের মন্ত্রশিষ্য, মার কাছ থেকে অনুমতি নিয়ে তাকাবে চলে যান, গভীর তপস্যা করেন, নির্বিকল্প সমাধি লাভ করেন। সেখানে ঠাকুর বলেন তুমি মানুষের জন্য কিছু কর। তিনি আর পরবর্তী সময় বেলুড় মঠে যাননি, ছোটোখাটো আশ্রম বানিয়ে শিষ্যদের কাছে বেদান্ত বলতেন, এই আধ্যাত্মিকত্ব করতেন। তারই শিষ্য পবিত্রানন্দ মহারাজ। পবিত্রানন্দ শিষ্য হচ্ছে আমার গুরু, তিনি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাপক শ্রী ভগবানজি। তিনি একজন সংসারী, তিনি সংসারী বলে কিন্তু আমরা এই সুযোগটা পেয়েছি। কেননা আমাদের তো আর চাওয়াটাও ছিল না যে জন্মের থেকে ঈশ্বর চাইব, কৌতূহল নিবৃত্তির জন্য গিয়েছিলাম, তারপরে আস্তে আস্তে চাওয়াটা দিকে এই পথে চাওয়াটা বৃদ্ধি পায়। এবার মূল প্রসঙ্গে আসি। উনি 78-এ পবিত্রানন্দ মহারাজের কাছে দীক্ষা নেন। আপনার প্রশ্নের উত্তরটাকে একটু ইলাবোরেট দিতে গেলে একটু সময় নিচ্ছি আমরা। তো অনেকেও বলে যে ভিডিওগুলো অনেক ছোটো ছোটো করে ফেলেন, একটু বড় করে করুন, তাই আজকে একটু আশা করি বড় হবে। তো 78-এ দীক্ষা নিয়েছেন পবিত্রানন্দ মহারাজ কাছ থেকে জনাইতে। তিনি তখন একজন চাকরি করতেন, রেলে চাকরি করতেন, সংসারী, আর একটি মেয়ে ছিল আর ওয়াইফ ছিল, তিনি আমাদের গুরুমা। সেই সময় আসামে বাঙালি অসমীয়ার একটা বড় আন্দোলন চলছিল, খুবই খুব টেনশনে ভরা ছিল, অনেকে চলে গেছিলো গিয়ে। 79, 78 থেকে 83, 84 অবধি চলছিল। তো সেই সময়ে প্রায় গণ্ডগোল লাগতো, দাঙ্গা হতো, প্রায় দাঙ্গা হতো, এবং কলোনিতেও দাঙ্গা হতো। সেই সময় স্বাভাবিকভাবেই জেনুইন কারণে উনি একটা চিঠি লিখেছেন পবিত্রানন্দ মহারাজের কাছে যে আমি এখন জব টপ করতে পারছি না, সময় পাচ্ছি না, আর সামনে বড় অশান্ত। তো উনি চিঠিটার লাইনটা আমি বলছি, লাইনটার প্রসঙ্গে পবিত্রানন্দ মহারাজ কী উত্তর দিচ্ছে সেটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। এবারকার পত্রে তোমার নৈরাশ্য ও হতাশা ব্যঞ্জক মনোভাব প্রসূত উক্তিগুলি, এবার চিঠিটাতে মধ্যে তোমার নৈরাশ্য এবং হতাশা ব্যঞ্জক চিঠি পেয়েছি। চিঠিটা ডিটেলসটা আমরা জানি না, কিন্তু যেটা মনে হচ্ছে ওই প্রসঙ্গটা কিছু উল্লেখ করেছিলেন, এবং আমারও জানা মতে উনি একবারও বলেছিলেন, বদ্ধজীব নিজেদের দোষ ত্রুটিগুলি দোষ বলিয়া তো মনেই করে না, উপরন্তু নিজেদের ক্রীড়ে মানুষকে টানবার চেষ্টা করে। বদ্ধজীব আমরা সংসারী বদ্ধজীব, দোষগুলোকে দোষ তো মনে করে। আমার যে আমাদের মানসিক যে দুর্বল, আমি চাইছি না পুরোপুরি, এটাকে আমরা দোষ, তো এটা তো দোষ। তো বলছে নিজেদের দোষ ত্রুটিগুলিকে দোষ তো বলে মনেই করে না, আবার অপরন্ত নিজেদের ক্রীড়ে দলে মানুষকে টানবার চেষ্টা করে, তুইও আমার সাথে তা এসে যা। আবার বলছে আমি জানি তুমি সেই শ্রেণীভুক্ত কখনই নও, কিন্তু আমি জানি, কারণ ওনাকে যখন প্রথম দীক্ষা দিয়েছে, দীক্ষা দেওয়ার পর বলছে আমি অনেক গৃহস্থ নরনারীকে দীক্ষা দিয়েছি, কিন্তু তোমাকে দীক্ষা পাওয়ার পর আমি বিশাল স্বস্তি লাভ করেছি, এবং আমার বিশ্বাস তুমি এই জীবনে শিওর সাকসেস পাবে। প্রথম থেকে ওনাকে শোনার সম্বন্ধে পবিত্রানন্দ মহারাজের একটা আলাদা ধারণা ছিল। হঠাৎ একটা নেগেটিভ চিঠি, আর দীর্ঘদিন গ্যাপের পরে উনি লাইনটা লিখেছেন, দীর্ঘদিন বিরতির পরে অনেক দিন পরে তোমার চিঠি পেলাম, গ্যাপ হয়ে গেছে, এবং গ্যাপের মধ্যে চিঠিটা আসছে নেগেটিভ, হতাশা ব্যঞ্জক চিঠি। তো আমি জানি তুমি সেই শ্রেণীভুক্ত নও, তুমি এটা ওই ক্লাসের মধ্যে পড়ো না। রেকটিফিকেশন ইজ অনলি পসিবল হোয়েন ওয়ান থিংস হিমসেলফ। রেকটিফিকেশন নিজেকে সংশোধন তখনই পসিবল যখন কেউ নিজে ভাবে আই মাস্ট অ্যান্ড শুড রেকটিফাই মাইসেলফ, আমি করবই, এবং আমার নিজেকে চেঞ্জ করবই। এটাকেই বলছে পুরুষকার। দেখুন, তাহলে গুরু মহারাজ তাকে লিখেছেন, তুমি কিছুটা শুনিয়ে দিয়েছেন, তুমি নিজেকে তোমার নিজের এটাকে করছো, ব্লেম, তুমি নিজের যে ভিতরে যে চাওয়াটা পাওয়াটা এখনও নেই। সিচুয়েশন যাই হোক না কেন, সিচুয়েশন কিছু সময় কিন্তু আমাকে, সুখের সময় কেউ দেখবেন যাবে না, দুঃখের সময় ক্রাইসিসের সময় তো লাভ মারে,
এটা যদি আমি এভাবে নেই, আমার ক্রাইসিস, আমার 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 এখন জাম্প বানা দরকার। যেমন দেখবেন জলটা যখন ড্রেনের জল বা একটা জল আসছে, জল একটা মানে জলপ্রপাত নেমে আসছে পাহাড় থেকে, কোনো জায়গায় পাথরের মধ্যে জলটা এসে থেমে যায়, আর কিছু জল আছে পাথরটা তার কাছে পজিটিভ, মানে জাম্প মেরে আরও জলের গতিটা বেড়ে যায়। এখন আমি কী ধরনের হব, জাম্প মেরে আমি আমার গতি বাড়িয়ে দেবো, নাকি পাথরের নিচে আমি লুকিয়ে থাকবো বা থেমে থাকবো, এটা আমার উপরে। সিচুয়েশন কিন্তু এটা নয় যে আমারই সিচুয়েশনই খারাপ, যারা হায়ার ক্লাসে আছে তাদের অন্য সমস্যা। সংসার সমুদ্রে আছেন, তরঙ্গ থাকবে। কৃষ্ণের জীবনে কি তরঙ্গ ছিল না? কৃষ্ণ ভগবান হয়েও যখন সংসারে দেহেতে আসছেন, রাম যেমন দেহেতে আসছেন, তরঙ্গ ছিল, সমস্যায় ভরা। রামকে সব কিছু সুন্দর যুবরাজ পদে অভিষিক্ত হওয়ার পরই তার লেগে গেল সমস্যা। সুন্দর স্ত্রীকে নিয়ে, সীতাকে নিয়ে চলে গেল বনবাসে, একদম 100 থেকে 0-তে। আপনি বলবেন আপনার কাছে, আমার কাছে বনবাস একটা শব্দ না, যে একটা লাইফস্টাইলে অভ্যস্ত তার থেকে আবার ঝপ করে ঝোপড়পট্টিতে নেমে যাওয়া ওখানে বিরাট কঠিন। যে ঝোপড়পট্টিতে থাকে ঠিক আছে, তাদের কাছে ঠিক আছে। তেমনি রাজা একটা লাইফস্টাইল ছিল, সব কিছু ব্যবস্থিত, সব কিছু অ্যারেঞ্জ। ওরা তো একদম ঘনের মধ্যে, নিশ্চয়ই বনে তো কেউ ছেড়ে দেবে না, রাক্ষস টাক্ষস অনেক কিছু, বাঘ সিংহ অনেক কিছু ছিল। তো এটা হচ্ছে আসল ব্যাপার। তো সেখানে সমস্যা হয়েছে। কৃষ্ণের জন্ম হয়েছে কারাগারে, আমার তো হয়নি, আমাদের হসপিটাল হয়েছে বা ভালো জায়গায় হয়েছে। দেখুন সমস্যা কিন্তু থাকবেই। আমি ভাবতে পারি সমস্যা, কিন্তু আমাকে চলতে হবে, যে আমাকে রাস্তা করতে হবে, আমাকে রাস্তা করতে হবে, আমি চলতে চাইব। আমার যদি চলতে চাওয়া থাকে, তখন দেখবেন আপনার আশেপাশে যে কোনো পরিবেশটা আস্তে আস্তে আপনার দিকে ঘুরছে। আর আরেকটা কথা, খেলা মাঠে নামছেন তো বিরক্ত থাকবেই। ফুটবল খেলতে নামছি, যদি অপোনেন্ট না থাকে, তারপর যদি আমি গোল দিয়ে দিই, ভালো লাগবে কি? জীবনটাতে আমি নামছি, অপোনেন্ট তো থাকবেই। অপোনেন্ট থাকার পর আমি কাটিয়ে আমি ফুটবলটা নিয়ে গোলে ঢুকিয়ে দিচ্ছি, এটা কিন্তু একটা বড় উপলব্ধি। তো সমস্যা থাকবে না এটা হতে পারে না, সমস্যা থাকবেই। যে কোনো, আমার এই ক্লাসেই সমস্যা না, সব ক্লাসেই সমস্যা আছে। আর যদি আপনি বলেন মিডিল ক্লাসের সমস্যা একটু কম, হায়ার ক্লাসে মানে যাদের কাছে পয়সা বেশি, তাদের পয়সা রাখার জন্য ব্যস্ত হয়ে গেছে, পয়সা হারিয়ে যাতে না যায় এটা চিন্তা। যারা একদম লোয়ার ক্লাসে, তাদের হচ্ছে পেটের মধ্যে ভাত দেওয়াটা চিন্তা, তাদের সময় নেই, অবকাশ নেই। আর মিডিল ক্লাস ফ্যামিলি, তাতে কিছু তো আছে, কিছু চিন্তা করতে পারে, স্পেস আছে। তাও আমি বলছি, যদিও আমি এটা বললাম, তবুও সব ক্লাসেই সমস্যা, সব ক্লাসেই আবার সমাধান আছে। যদি আমি চাই, এভরি সিনসিয়ার প্রে মাস্ট বি গ্রান্টেড, যদি আমি চাই তাহলে তো হবেই। এখন কথা হচ্ছে কি, ঠিক আছে আপনার কাছে এই মুহূর্তে এত বড় কথা দরকার নেই, শুরু করি আমরা অল্প অল্প দিয়ে। একটা দৃষ্টি চেঞ্জ করি আমরা, একটা না, আমার কাছে ফার্স্টে আমি যদি ভাবি একদম নেগেটিভ, তা না, এর মধ্যে আমি রাস্তা শুনলাম, কথাগুলি একটু মানে পজিটিভ হলো, তবে আমাকে একটু পথ করতে হবে। একটু শুরু করি, 5 মিনিটের অভ্যাস করি। একটু আপনার দিনের মধ্যে 3টে ভাগে সময়টা করুন। একটা পরিবার, একটা হচ্ছে আপনার চাকরি বা আপনার ব্যবসা বা যা কিছু, যেভাবে অর্থ আপনি উপার্জন করেন, সেটা একটা দিক। আর একটা দিক রাখুন নিজস্ব। তিনটে সেক্টরে আপনি নিজেকে ডিভাইড করুন। পরিবারের নিজের সময় দিতে হবে, মা বাবাকে, ছেলে মেয়েকে সময় দেওয়ার ব্যাপার আছে যদি আপনার পরিবার থাকে। আপনার চাকরি জীবন, যেখান থেকে আপনি অর্থ কামাচ্ছেন, সেটা লিখে কামাচ্ছেন, বা আপনি যেভাবে অর্থ লাগবে, কোনো অর্থ আমার পরিবারকে নির্ভর করে। এখন হচ্ছে তারপর হচ্ছে কি, একটা তুমি নিজস্ব, এইটা কেউ রাখে না, নিজস্ব সময় একটু রাখতে হবে। সেখানে 5 মিনিটের জন্য আপনি কি একটা অভ্যাস শুরু করুন। একটু বসুন নিজেকে নিয়ে 5 মিনিট। আমি ওই সময় কিছু চিন্তা করব না, ওই সময় কোনো সমস্যা নিয়ে চিন্তা করব না। আমি আগের থেকে আমি মনটাকে সেটেল করব যে আমি কিছু চিন্তা করব না। আমি একটু প্রাণায়াম করলাম, ডিপ ব্রিথিং করলাম। প্রথম ডিপ ব্রিথিংয়ে একটু সুবিধা হয়, মনটা শান্ত হয়। একটু 10 বার 15 বার করলাম, একটু মনটা শান্ত হলো। তারপর একটু আস্তে আস্তে আমি কোনো কিছু বই পড়লাম, বা কোনো চ্যান্টিং করলাম, বা কোনো জব করলাম। 5 মিনিট দিয়ে শুরু করি নিজস্ব সময়টাকে। এই 5 মিনিটটাকে বাড়িয়ে দেবেন আধা ঘন্টায় পরবর্তী সময়। আধা ঘন্টা আপনি এখনই শুনলে মাথা খারাপ, আধা ঘন্টা আমি কি বাড়বো, আমার সময় নেই, রাত্রেবেলা হবে।
বা ভোরবেলা হবে, যারা ভোরে উঠতে পারেন তারা ভোরে হবে, নাহলে রাত্রে করতে পারেন। খাওয়ার পরে আপনি বিছানায় চলে যান, করতে পারেন। একবারে ঘুমাতে যাবেন না, আধা ঘন্টা সময় দিন। ও তো ঘুমের মানে ব্যাঘাতও করবে না, কেন আপনি এই প্রাণায়াম টায়াম যা কিছু বা জপ টপ করছেন বা ধ্যান করছেন সেটাও কিন্তু আপনার ঘুমের কন্ট্রিবিউট করবে। তো এটা একটা আছে। আর কি আছে, একটু পজিটিভ চিন্তা হবে যখন উনি বলছেন হবে, মানে শুরু করি। প্রথমে আমি এক লাফে, আমি যদি প্রথমে ভোর 4টার সময় ওটা সহ্য করতে হবে না, আমাকে চেষ্টা করতে হবে যতক্ষণই। আমি প্রথম দিনে তো উঠে গেলাম গিয়ে, তারপর ওই একটা ভিডিও দেখেছিলাম মহালয়ার সময় বাঙালিরা কীভাবে শোনে, 3টের সময় না 3:30টার সময়, যারা খুব ঘুমায় ঘড়িটাকে অ্যালার্ম সেট করে রাখে, যেই বাজলো সাথে সাথে টিপে দিল, বেজে চলছে টিপে দিল, এই করতে করতে যখন ঘুম ভাঙলো তখন মহালয়ার শেষ। আমাদের হচ্ছে এই ধরনের ব্যাপারটা যেন, তো ওটা আমি করলাম না, আমি একটু চেষ্টা করলাম। রাস্তা আমার আছে, যতই আমার সমস্যা থাক, যেমন গোলমাল মে মাল হ্যাঁ বলে না, গোলমাল মে মাল হ্যাঁ, মাল মানে এখানে জিনিস আছে যেটা আমি খুঁজতে চাইছি। তো যতই সমস্যা এর মধ্যে রাস্তা আছে। রাস্তা মানে একটু চেষ্টা একটা করবে। যেই প্যারাগ্রাফে কোশ্চেন আছে, আমার গুরু মহারাজ বলতেন, যেই প্যারাগ্রাফে কোশ্চেনটা উঠেছে, কোনো কোশ্চেন উঠেছে, সেই প্যারাগ্রাফেই আনসারটা আছে। জীবনে আমাদের এটা কোশ্চেন, আপনার কোশ্চেন মানে তো আনসার হবে। দশরথ কার বাবা ছিল, এটা একটা কোশ্চেন। তাহলে দশরথ তো ওইখানের মধ্যে দশরথ আমের বাবা ছিল, একটু পরবর্তী গেলেই আপনি পেয়ে যাবেন রামটা চলে আসছে। তো আপনার জীবনে এটা কোশ্চেন, এই প্যারাগ্রাফে কোশ্চেন, এই প্যারাগ্রাফের মধ্যে আনসার কি আছে। প্রথম অবস্থা আপনি আনসার কি প্রথমে আসে নাকি? আমরা অঙ্কটা চিন্তা করি, করতে করতে মনে হচ্ছে না এটা আনসার হবে, চলো করে তো দেখি, শুরুটা করি আগে, মনে হচ্ছে আনসার হবে, একটা ভাব আসলো, তারপরে আমি স্টার্ট করে দিই, করতে করতে দেখলাম যে এগিয়ে গেল দিকে, তারপর আনসার বেরিয়ে গেল গিয়ে শুরু করি। আর একটা কথা হচ্ছে, দি গোল ইজ সেট, পাথ ইজ লেট, মার্চ অন। গোল মানে লক্ষ্য নির্দিষ্ট, পাথও বিছানো আছে, আমি রাস্তা নামতে হবে। রাস্তা নামলে কিন্তু আপনার দেখবেন রাস্তা মানে ফিজিক্যাল রাস্তা না, মানে আমি শুরু করে দিই, অত চিন্তা করবো না, শুরু করে দিই আমি। কেন? গোল ইজ সেট, লক্ষ্যবস্তু নির্দিষ্ট, একদম নির্ধারিত করা আছে। পাথ ইজ লেট, রাস্তাও বিছানো আছে, শুধুমাত্র চলার লোক নেই। চলার লোক থাকলে আশা করি তাহলে কোনো সমস্যা হবে না, আপনি গোলের মধ্যে যাবেন না। তাহলে আশা করি আপনার শেষের দিকে দেখে নিই কী আছে। তাহলে এটা থাকছে। আর একটা কি, যতই আপনার চাপ থাকুক না কেন, আপনি জানবেন ঈশ্বর আপনার সাথে। এটা একটা বড় ব্যাপার। যতই চরম চাপ থাকুক না কেন, ঈশ্বর আছে। কেন? আপনি রাস্তাটা চুজ করেছেন ঈশ্বরের দিকে না। এই পথে, এই মন চলো নিজের নিকেতনে গানটার মধ্যে আছে, এই পথে রাজার প্রবল প্রতাপ সমন নগর যার শাসনে। যতই এই রাস্তার মধ্যে সমস্যা আছে, অত অনেক ছিনতাই করতে পারে, কিন্তু রাজারও বিরাট মানে প্রতাপ। একবার রাজার নাম নিলে রাজা চলে আসবে, আর শাসন পুরো ধরা আছে। তাহলে এটা মোটামুটি আমরা কিছু উত্তর পেলাম। এবার এইভাবেই আমরা জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, কোনো সমস্যা নেই। আর সমাধান আমাদের আছেই। আমাদের সংসার এবং আত্মা দুটো কিন্তু আলাদা নয়, এটা বুঝতে হবে। সংসার এবং আত্মা কিন্তু একই। আমরা সংসারটাকে ভাবি আলাদা, আধ্যাত্মিক পথ বা আত্মার পথ বা ঈশ্বর পথ আলাদা। দুটোকে সামলাতে হবে। দুটোকে সামলানোর ব্যাপার নয় তো, দুটোই একই পথ। বরঞ্চ আপনি যদি এটাকে ধরে বুড়ি ছুঁয়ে খেলা, ঠাকুরও বলছেন, এই কথাগুলি আমরা একটু বুঝতে হবে। বুড়ি ছুঁয়ে খেলা, লঙ্গর ফেলে মানে তাহলে আরও সংসারের মধ্যে মানে হবে না, বেশি ডিস্টারবেন্স হবে না। যদি আপনি যে ছোটো নৌকা লঙ্গর ফেলা যখন থাকে, তখন মাছ নদীর থেকে যখন ঢেউ আসে, ঢেউ আছড়ে পড়ে, তখন নৌকাগুলি উল্টে যেতে পারে। যেই নৌকাতে লঙ্গর বাঁধা আছে, সেই নৌকাটা টালমাটাল খায় ঠিকই, কিন্তু মানে জলের মধ্যে পড়ে যায় না। মানে হচ্ছে লঙ্গর ফেলানো মানে আপনি স্পিরিচুয়ালিটি নিয়ে যাচ্ছেন, আধ্যাত্মিকতা নিয়ে যাচ্ছেন, তাহলে কিন্তু আপনার টালমাটাল খাবে না। তাহলে সংসার আধ্যাত্মিকতা দুটোকে আমরা আলাদা ভাবছি, এটা যেন আলাদা না ভাবি। তাহলে 5 মিনিট ধরে এটা শুরু করুন। একটু গীতা পড়ুন, একটু কোনো যদি বই কথামৃত হয়, যা কিছু
বা আমাদের বেদান্ত সোসাইটি ভগবান রহস্য বই আছে, খুব ভালো বেদান্তের বই, ওটা আপনি পড়তে পারেন। আর বাইরের জীবনে সৎভাবে যে আর্থিক জীবন, ওটা তো সাংসারিক জীবন যেটা আছে সৎভাবে, ওখানে বেশি, ওখানে আমি ওইখানে ওই পাওয়ার জন্য আমি যাব না, আমি অর্থ কামানোর জন্য আমি এক্সট্রা কামাতে হবে, এটা তো আপনি বলছেনই, আপনার ইচ্ছা না, ঠকানোর ব্যাপার ইচ্ছা নয়, আমি ওটা তো সমস্যা নেই। কিন্তু ওদিকে আমার মন যদি চলে যায় তাহলে কিন্তু সমস্যা। অকারণে বেশি সোশ্যাল প্ল্যাটফর্মে না থাকাই ভালো। এগুলো কিছু কিছু জিনিস আমাদের ফলো করে দিলে হয়ে যাবে গিয়ে, তাহলে আমাদের ধর্মচর্চা আর জীবনের সব দিক সামনে। আবার বলে রাখি, ধর্মচর্চা আর জীবন দুটো এক করে ফেলতে হবে। স্পিরিচুয়ালিটি হচ্ছে ফাউন্ডেশন, ওটা ছাড়া কিন্তু জীবন হতে পারে না। আধ্যাত্মিকতাকে ফাউন্ডেশন করলে সব কিছু ঠিক। আশা করি অনেক সময়ে, অনেক দিন পরে এত লম্বা ভিডিওটা হলো। ধন্যবাদ আপনাকে। আরও যা কোশ্চেন, আরও কিছু কোশ্চেন আছে, আমি সময় করে বার করছি, আমি নিশ্চয়ই আমি ভিডিও করে যাব। ভালো থাকবেন, ভালো লাগলে নিশ্চয়ই ভিডিওটাকে শেয়ার করবেন। ধন্যবাদ।